যা করার তাড়াতাড়ি করেন, আধা ঘন্টা হয়ে গেছে এসে বসে আছেন। যদি কিছু না করেন তাহলে তো টাকা পাবো না। টাকার টেনশন করবেন না আপনি। আমি টাকা দিয়ে ঢুকেছি, 2 ঘন্টার জন্য 5,000 দিয়েছি। তাহলে কিছু করতেছেন না কেন? আসলে কোনোদিন পতিতালয়ে আসিনি, আর আমার কিছু করার ইচ্ছা নাই। তাহলে টাকা দিয়ে এইখানে বসে শুধু শুধু সময় নষ্ট করতেছেন কেন? এমনি। আচ্ছা, আপনি কি কিছু করবেন না মনে হয়, লজ্জা পাচ্ছেন? আচ্ছা, আমি নিজে করতেছি। মেয়েটা দেখতে একদম অপরূপ। মেয়েটা যখন তার কাপড় খুলতে যাবে তখনই আমি ঘুরে বসে আর বলি, এইসব খুলতেছেন কেন? বারে, যে কাজের জন্য আসছেন সেই কাজটা করবেন না? না, আমি আপনার সাথে কিছু কোনো গল্প করতে চাই, এইগুলা না। এই যে শুনুন, এটা পার্ক না যে প্রেমিকাকে নিয়ে গল্প করবেন। এটা পতিতালয়, যা করার শরীর দিয়ে করতে হয়, বুঝলেন? আপনাকে তো বলেছি আমার এইগুলো ভালো লাগতেছে না। তাহলে টাকা দিয়ে এখানে আসছেন কেন? সে একটা লম্বা কাহিনী। কিরকম কাহিনী আবার? শুনবেন বললে? আপনার যেহেতু কিছু করার ইচ্ছা নাই, গল্প করার ইচ্ছা, তাহলে আপনার গল্পটা শুনি। বলবো। আগে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করতে চান? আপনার নাম কি? আমার নাম বেশ্যা, সবাই এটা বলেই ডাকে। এটা জানতে চাইনি, আমি আপনার রিয়েল নামটা জানতে চাই। কি বা হবে জেনে? কিছু তো হবে না, তবে বড় আগ্রহ নিয়ে নামটা জানতে চেয়েছিলাম। ও, আমার নাম জান্নাত রহমান। আপনার? তাহিন আহমেদ। আপনার নামটা বেশ সুন্দর। আপনারটাও। তবে আপনার নামের সাথে কাজটার মিল নাই। তাই তো প্রথমে বলতে চাইনি। আসলে আপনি ওই রকম ভাবে নিবেন না, সরি। আমরা বেশ্যা, সরি বলার কিছু নেই। আমরা তো আপনাদের পুরুষ মানুষের তৃপ্তি মেটানোর জন্য সীমাবদ্ধ। এইরকম করে বলেন কেন? আপনারা কি মানুষ নন? মানুষ, তবে পার্থক্য আছে। বুঝলাম। আপনার সাথে কথাই পারা যাবে না। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি তাহিন আহমেদ, মা বাবার একমাত্র ছেলে। বাবার ছোট্ট একটা কোম্পানি আছে, ওটা দেখাশোনা করে। মা গৃহিণী। আর এতক্ষণ যার সাথে কথা বলতেছি আপনারা তো দেখতে পাইছেন। ভাবতেছেন আমি পতিতালয়ে কেন? তাহলে গল্পের সাথে থাকুন। এত পুরুষের সাথে রাত কাটিয়েছি, কিন্তু কেউ কোনো দিন আপনি করে কথা বলেনি। কেউ তুই তুকারি করতো না, আর কেউ কেউ তো বেশ্যা, বাজারের মেয়ে এইগুলো বলতো। কিন্তু আজকে প্রথমে কেউ এত সম্মান দিয়ে কথা বলতেছে, অবাক করা বিষয়। দেখুন, সবকিছু যেমন এক নয়, তেমনি সব মানুষই এক নয়। সবাইকে এক চোখে দেখাটা ভুল। আচ্ছা, আপনি শুধু শুধু এখানে এসে টাকা নষ্ট করতেছেন কেন? কিছুই তো করতেছেন না। করতেছি তো। কি করতেছেন? এই যে আপনার সাথে গল্প। তবে গল্প করার জন্য তো বন্ধুরা থাকে, কিন্তু আপনি গল্প করতে বেশ্যাখানায় আসছেন। সেটার কারণ আছে তাই। কি কারণ? যদি বেয়াদবি না ধরেন তাহলে জানতে পারি। কেন নয়, তবে আগে আপনার ব্যাপারে কিছু জানতে চাই, তারপর। ও আচ্ছা, কি জানতে চান? আপনাকে দেখে, আপনার কথাবার্তা শুনে লাগতেছে আপনি শিক্ষিত। কথাবার্তা শুনলে কি শিক্ষিত মনে হয়? না, তবে আমার মন বলে। আমি ইন্টার শেষ করছি, তবে পরিবারের অভাবের কারণে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। কেন? আমি আমার পরিবারের বড় মেয়ে। যখন আমি এসএসসি শেষ করে কলেজে উঠি তখন বাবা মারা যান। ছোট্ট একটা ভাই আছে, ক্লাস 5-এ উঠেছে এবার। বাবা মারা যাওয়ার পর ঠেলে ঠুলে ইন্টার শেষ করি। তার ভেতরে মা অনেক অসুস্থ হয়ে পড়ে। জান্নাত এই কথাগুলো বলে একটু থামলো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলা শুরু করলো। মা অসুস্থ হওয়াতে পরিবারের খরচ বেড়ে যায়। আগে তো আমি টিউশনি করে যা পেতাম সেগুলো দিয়ে চলে যেত, কিন্তু মার অসুস্থতার কারণ আমার টিউশনি করে যা পেতাম সেগুলো দিয়ে হতো না। তাছাড়া ছোট্ট ভাইয়ের লেখাপড়াটাও করাতে পারতাম না, তাই চারোদিকে জব খুঁজতে থাকি। অনেকগুলো কোম্পানিতে গেছি, কিন্তু কেউ এই সমাজে তো ঘুষে ভরা। ঘুষ দিতে পারলে নাকি চাকরি হবে। আমি তখন নিরাশ হয়ে পড়ি। আমি পরিবারের বড় মেয়ে, তাই সব দায় দায়িত্ব এসে আমার উপর পড়লো। তখন কি করব মাথায় আসতেছিল না। কিছুদিন পর একটা চাকরি পাই ছোট্ট একটা কোম্পানিতে। তবে সেই সুখের দিন বেশি দিন সইল না। সেই কোম্পানির বসের নজর পড়ে আমার উপর। প্রতিদিন তার কেবিনে ডেকে আমার সবখানে। জান্নাত কিছু বলতেছে না, কান্না করতেছে। আমি বললাম, কি হয়েছে? কান্না করেন কেন? কান্না করবেন না। তারপর কি হয়েছে বলুন। বস আমাকে আজে বাজে কথা বলতো। আমি নাকি তার সাথে রাত কাটালে আমার বেতন বাড়িয়ে দিবে, কিন্তু আমি তখন রাজি হইনি। বস যখন একদিন বেশি বাড়াবাড়ি করতেছিল তখন আমি ওনাকে থাপ্পড় মারি আর বলি, আমি রাস্তার মেয়ে না,
এটা বলে চলে আসি। এদিকে মায়ের অসুখ বেড়ে যাচ্ছে, হাতে তেমন টাকা পয়সাও নাই। তখন আমি নিরুপায় ছিলাম, কি করব, কোথায় গেলে মায়ের জন্য চিকিৎসার টাকা জোগাড় করব, এইগুলো ভাবি। আমার মতো মেয়েকে কে দেবে কাজ, কোথায় পাবো তার টাকা, এইগুলো ভাবতে ভাবতে সকালে বাহির হয়ে নতুন জব খোঁজার জন্য, কিন্তু আমি ব্যর্থ হই। তবে আবারও সেই কথাগুলো রাত কাটানো, আমি বাসায় এসে অনেক কান্না করি সেদিন। আর ভেবে দেখলাম এছাড়া আমার কোনো উপায়ও নেই মায়ের চিকিৎসার জন্য, পরিবার চালানোর জন্য। তাই এই পথটা বেছে নিয়েছি। একটা কথা কি জানেন, এই সমাজটা দেহের পাগল, দেহ বিলিয়ে দিলে সব মিলে। আপনি বলুন, আমি কি খারাপ পথ বেছে নিয়েছি? আমি চুপ করে থাকি, কারণ কি উত্তর দিব। আসলে তো তার কথা ঠিক, আমার চোখ দুই জোড়া ভিজে গেছে। জান্নাতের প্রতি কেমন যেন ভালো লাগা কাজ করতেছে। আমি চুপ থাকায় জান্নাত বলল, কি হলো, চুপ করে আছেন যে? আচ্ছা, আপনার গল্পটা তো বলেননি। শুনুন তাহলে। তখনই দরজায় কে যেন টোকা দিল আর বলল, সময় শেষ। তখন জান্নাত বলল, ইস, আপনার 2 ঘন্টা তো শেষ হয়ে গেছে আমার কথাগুলো বলতে বলতে। আপনার কথাগুলো শেষ হয়নি। সমস্যা নাই, কাল আবার আসবো। কালকে আবার গল্প করতে আসবেন নাকি? হুম। শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে আপনার। কেন নষ্ট হবে? এই যে টাকাগুলো দিয়ে আসবেন অথচ কিছুই করবেন না। তা ঠিক, তবে বন্ধু হিসেবে তো আসতে পারি আমি। না হয় বন্ধুর জন্য টাকা খরচ করে গল্প করতে আসবো? বেশ্যা আবার বন্ধু, হাসালেন। কেন, আপনি কি মানুষ না? জান্নাত কিছু বলতে যাবে, তখনই আবার ওদের লিডার এসে বলল, এই যে, এটা গল্প করার জায়গা না। টাকা দিয়ে যতক্ষণের জন্য নিছেন ততক্ষণ, বুঝলেন বাবু? আমি আর কিছু বললাম না। জান্নাতকে বলে আসলাম আসার সময় আমি কাল আবার আসবো। এটা বলে চলে আসি বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে যাই। আসার সময় 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। আনমনে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছি। তখন মা আসলো আর বলল, বাবা, তোর কি হয়েছে বাবা? তুই এরকম করতেছিস কেন? মা যাও তো, আমার কিছু ভালো লাগতেছে না, যাও তো যাও। মা আর কিছু বলল না, চলে গেল কান্না করতে করতে। আমি মনে মনে ভাবি, রিমা আমার সাথে এমনটা না করলেও পারতো। কি করছি আমি যার জন্য সে আমাকে ছেড়ে চলে গেল? এইগুলো ভাবতেছি আর নীরবে কান্না করতেছি। কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে নিচে যাই। তখন মা নাস্তাকে ডাক দিল। আমি চুপচাপ নাস্তার টেবিলে বসে পড়ি। মা নাস্তা দিতে দিতে বলল, বাবা, তোর কি হয়েছে বলবি? তোর এমন অবস্থা আর আমার সহ্য হচ্ছে না। বল না বাবা, কি হয়েছে তোর? তখন আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আমার কান্না করা দেখে মা আর কিছু বলল না, শুধু একটা কথা বলছে, বাবা, তুই আমাদের একমাত্র ছেলে। তোর জন্য আমরা আর কোনো ছেলে সন্তান নেইনি। তুই যদি এমন করিস তাহলে আমরা বাঁচবো কি করে? আমরা মরে যাব বাবা। আমি তোর মা, আমি সব বুঝি। এই বয়সে এইগুলো হয়, তাই ভেঙে পড়তে নেই। আমি শুধু বলে সম্মতি দেই। নাস্তা করে একটু বাহিরে হলাম, কিছু ভালো লাগতেছে না। কিছুক্ষণ বাহিরে হাঁটার পর আবার বাসায় আসি। দুপুরে খাবার খেয়ে একটু ঘুমাই। ঘুম থেকে উঠতে উঠতে 4টা 4:30 বেজে গেল। তখন মনে পড়লো আমি তো জান্নাতকে কথা দিছি আজকে যাব, তাই ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে চলে আসি। তখন তাদের লিডার বলল, ওহো, আজকে আবার আসলেন? হুম। বুঝি, এখনই তো এগুলো করার সময়। তো কোন পাখিটাকে নিবেন আজ? আমি জান্নাতের কথা বলি আর টাকা নিয়ে ভিতরে যাই। জান্নাত আমাকে দেখে বলল, আপনি সত্যি সত্যি আজকেও আসলেন? কেন, অন্য কাউকে আশা করেছেন মনে হয়? কতজনই তো আসে, রোজকার আবার আশা করব? আমি কিছু বলতে পারতেছি না, কি বার বলবো। তার কথা তো ঠিক, তাই চুপ করে আছি। তখন জান্নাত আবার বলল, কি হলো, চুপ করে আছেন? না এমনি। মন খারাপ নাকি আপনার? আরে না। মিথ্যা বলেন কেন? একটু। ও, তো আমি কি মন ভালো করতে পারবো আপনার? কি জানি, দেখেন আমরা একে অপরের সাথে অনেক কথা বলি। কথার মাঝখানে জান্নাত বলে উঠল, আচ্ছা, আপনি তো এখনো আপনার কাহিনীটা বলেননি। শুনবেন? শোনার জন্যই তো মনটা ব্যাকুল হয়ে আছে সে কবে থেকে। তারপর আমি বলা শুরু করলাম। তখন আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। কলেজের গেট দিয়ে ঢুকে কিছু দূরে যেতেই একটা মেয়ে এসে কষিয়ে একটা থাপ্পড় দেয় আমার গালে। আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকি হাবলার মতো, কিছু বলি না। মেয়েটা দেখতে বেশ খুব সুন্দরী। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার সাথে কি ঘটছে কোনো কিছু মাথায় নাই, শুধু ওই মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর একটা ছেলে আমার গা ধাক্কা দিয়ে বলল, এই যে ভাই, আপনাকে মারলো আর আপনি ওই মেয়েটার দিকে তাকিয়ে আছেন এইভাবে? আপনি কে ভাই? আমি জিসান, ইন্টার প্রথম ইয়ার। আপনি? আমি তাহিন আহমেদ, নতুন আসছি। আপনার মতো ইন্টার প্রথম ইয়ার। ও, তাহলে তো আমরা একই ক্লাসের। তুমি করে বলতে সমস্যা নেই তাহলে? আমরা যখন একই বর্ষে পড়ি তাহলে ঠিক আছে। আমি নতুন ফ্রেন্ড বানাতে পছন্দ করি। তুমি কি আমার ফ্রেন্ড হবে? কেন নয়? তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড।
না, আজকে থেকে না, তাহলে? এখন থেকে। ও, আমি তো মনে করেছি। কি মনে করছো? না কিছু না, চলো ক্লাসে যাই। জিসান আছে তাই আর ক্লাস চিনতে সমস্যা হলো না। সে নিয়ে গেল, আমি ব্যাগ রেখে টেবিলে বসলাম। বসতে বসতে জিসানকে বললাম, আচ্ছা জিসান, ওই মেয়েটাকে? কোন মেয়ে দোস্ত? আরে ওই মেয়ে। কোন মেয়ের কথা বলতেছো? ও আচ্ছা, বলতে লজ্জা করতেছে? তোমাকে থাপ্পড় মারছে ওই মেয়ে? এই কথা বলে জিসান অট্টহাসি দিল। হাসতে হাসতে মনে হয় শহীদ হয়ে যাবে আজ। আমি তাকে বললাম, আরে বেটা হাসি থামাও, কে এসে বলো। বলতেছি, আর একটু হেসে লই। দূর, আর বলার দরকার নাই। আরে ভাই, রাগো কেন? আচ্ছা বলতেছি। বলো, কে ওই মেয়ে? ও এই কলেজের সভাপতির মেয়ে, অনেক তেজ ভাই, একটু অহংকারী টাইপের, নাম রিমা, এইটুকু জানি। বুঝলাম, তবে সে আমাকে কেন এসে থাপ্পড় মারলো? তা তো বলতে পারবো না, তুমি হয়তো ওর সাথে কোনো খারাপ বিহেভ করেছে তাই। আরে আমি তো ওকে চিনি না, জানি না, এবং কি আজকে প্রথম দেখলাম ওর সাথে খারাপ কি করব আমি? তাহলে তো বুঝতে পারছি না কেন মারলো। জানতে হবে আমাকে সে থাপ্পড় মারলো কেন। কি করবে, তোমার একটা সাজেশন দিই, তুমি ওর কাছে যেও না, খুব খারাপ। তাতে কি, ও যদি খারাপ হয় তাহলে আমি তার থেকে ডাবল খারাপ হব। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করার পরে জিসানের যত বন্ধু আছে সবার সাথে পরিচয় করিয়ে দিছে। পরিচয় পর্ব শেষ করে আমি জিসানকে ডেকে বললাম, জিসান চলো ওই মেয়েটার কাছে যাই। কোন মেয়ে? আরে হাদারাম, ওই সভাপতি মেয়েটার কাছে। ও রিমা? কোন রিমা রে? আরে ওই মেয়েটার নাম রিমা। আগে বলো নাই কেন? তুমি তো নাম জিজ্ঞেস করো নাই তাই। শালা এখনো তো জিজ্ঞেস করি নাই, তবে মেয়েটার যেরকম অপূর্ব তেমনি নামটাও দারুণ। ওহ মামা, প্রেমের রোগে ধরছে নাকি তোমাকে? মামা মেয়েটাকে খুব ভালো লাগলো, তবে আগে জানতে হবে ও আমাকে থাপ্পড় মারলো কেন। তাহলে চলো। তারপর ক্যান্টিনে আসলাম। এসে ওই মেয়েটাকে খুঁজি। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম সে তার বান্ধবীদের সাথে একপাশে আড্ডা দিতেছে। আমি রিমার কাছে যেতেই কষিয়ে একটা থাপ্পড় দেই। থাপ্পড়টা এত জোরে দেই যে সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমার থাপ্পড় খেয়ে রিমাও যখন আমাকে থাপ্পড় মারতে যাবে তখন আমি তার হাতটা ধরে ফেলি আর বলি, এই যে শুনেন, এটা সরকারি গালা না যে থাপ্পড় মারবেন। আর হ্যাঁ, আপনাকে থাপ্পড় দিলাম কেন জানেন? আমি কলেজে ঢোকা মাত্র আপনি আমাকে এসে থাপ্পড় দিয়ে চলে গেছেন, এটা হলো তার হিসাব। তুই আমাকে চিনোস? আরে আপনি আবার কোন খ্যাতের মূলা? আর সুন্দরভাবে কথা বলুন, না হলে আমিও জানি কিভাবে ঠিক করতে হয়। তোকে আজকে আমি কলেজ ছাড়া করব। তুই আমাকে চিনোস না। তুই আমার একটা ভালো ব্যাখ্যা করতে পারবি না যা। আর হ্যাঁ, তোকে চিনে আমি কি করব? তুই এই কলেজের সভাপতির মেয়ে আমি জানি, তাতে আমার কিছু যায় আসে না। দেখি তুই কি করতে পারোস। তখন রিমা হনহন করে সেখান থেকে চলে যায় আর জিসান আমাকে বলে, আরে বেডা, তুমি এটা কি করলা? তোমাকে তো সে ছাড়বে না। তুমি টেনশন নিও না, কিছু করতে পারবে না। জিসান আর কিছু বললো না। দুইজনে সেখান থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। জিসান জিসানের মতো চলে গেল, আমি আমার মতো চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, কিছু খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু ঘুরতে বাহির হই। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বাজে যায়। মা খেতে রাখলো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ঘড়ির অ্যালার্মে। অ্যালার্ম বন্ধ করে ফ্রেশ হয়ে নিয়েও কিছু খেয়ে চলে যাই কলেজের উদ্দেশ্যে। কলেজে ঢুকবো তখনই কিছু লোক এসে আমাকে পিছন থেকে মারতে শুরু করলো। আমার মাথায় জোরে বাড়ি দেওয়ার কারণে আমি বসে পড়ি। বসা থেকে উঠতে পারতেছি না। তখনই দেখলাম রিমা আসলো আর ফিলফিল করে হেসে বলল, কি রে ওঠ? ও তুই তো উঠতে পারবি না। ও বেচারা। তুই? আমি তাহলে চিনতে পারছোস? আমি তো মনে করছি চিনতে পারবি না। বলেছিলাম না আমার সাথে লাগিস না। এখন বুঝতেছিস আমি কি? কেউ তোকে সাহায্য করতে আসবে না। এই কলেজে আমি যা বলি সেটাই হয়। রিমার কথা শুনে আমার রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। আমি বসা থেকে উঠে সবাইকে মারতে লাগলাম। আমার খেয়াল নাই যে আমার মাথায় আঘাত পাইছি, কারণ তখন আমার তীব্র রাগ উঠছে। সে কারণে এক এক করে সবগুলোকে পিটাই। তারা 4 থেকে 5 জন হবে। একজনকে তো এমনভাবে পিটাইছি সে যদি আমার কোনোদিন সামনাসামনি হয় তাহলে আর দাঁড়াবে না আমার সামনে। রিমা এগুলো দেখে সে পালালো। আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ি। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডে। পাশে দেখি মা বসে আছে মাথায় হাত রেখে। আমি মার দিকে তাকালাম। মা আমার চোখ খোলা দেখে ডাক্তারকে ডাক দিল আর ডাক্তার আসলো। এসে বলল, এখন ঠিক আছে, মাথায় একটু আঘাত পাওয়াই অজ্ঞান হয়ে পড়েছে। আপনারা চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এইগুলো 1 সপ্তাহ খাওয়াবেন। ডাক্তার এগুলো বলে বাহির হয়ে যায়। ডাক্তার বাহির হওয়ার পর মা বলল, বাবা, তোর এই অবস্থা কে করছে? বাদ দাও মা। বল তুই, কে করছে এই অবস্থা? তোর বাবাকে বলে শায়েস্তা করব। আরে মা, বাবাকে বলার দরকার নাই। কলেজে আন্দোলন চলতেছিল কি নিয়ে, আমি সেখানে যাই দেখতে কে যেন মাথায় বাড়ি মারছে। হয়তো অন্য কাউকে মারতে গিয়ে আমার মাথায় পড়ছে। তুই দেখছিস ওইখানে ঝামেলা হচ্ছে, তাহলে যাওয়ার দরকার কি ছিল? মা একটু দেখতে গেছিলাম কি হচ্ছিল।
মা আর কিছু বললো না, আমাকে বিকালবেলা নামিয়ে দেই, বাসায় চলে আসি। এইভাবে দেখতে দেখতে চলে যায় 1 সপ্তাহ। আর হ্যাঁ, জিসান আসছিল আমার বাসায় আমাকে দেখতে, আর একটু হলে তো মাকে সব বলে দিত। ভাগ্যিস আমি ইশারা করছিলাম না বলতে মাকে কিছু। আজকে কলেজে যাব, সকালে নাস্তা করে বাহির হলাম কলেজে, গিয়ে জিসানের সাথে দেখা হয়। তখন জিসান বলল, দোস্ত, তোকে রিমা ডাকছিল, সে বলছে তোর সাথে নাকি কিছু কথা বলবে। ও হ্যাঁ জিসান আর আমি এখন অনেক ক্লোজ হয়ে গেছি। আমার সাথে কি কথা আবার? গেলে জানতে পারবি, আমি তো জানি না। আমি আর কিছু না বলে দুইজনই ক্লাসরুমে যাই, ক্লাস শেষ করে ক্যান্টিনে যাই রিমার সাথে দেখা করতে। গিয়ে দেখি সে তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। আমাকে দেখে কাছে আসলো আর বলল, কি করেছে বলি, বুঝতে পারতেছি না। কি বলবেন আর, সেদিন তো মার খাইয়ে আমাকে ভালোই লাগলো। এখন কি করার ইচ্ছে আছে বলেন, আমি আপনার সেই ইচ্ছেটা পূরণ করে দিতেছি। ছি ছি, এইগুলো কেন বলতেছেন? তাহলে কি বলবো, কিছু তো বলার জন্য রাখেন নাই। ওই দিনের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আপনার সাথে উঠে যাওয়ার পর থেকে আমি অস্থির হয়ে পড়ি, কোনোদিন কারোর জন্য এমন হয় নাই। সত্যি আমি ওই দিনের জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমি রিমার কথা শুনে বোকার মতো দাঁড়িয়ে আছি। তখন জিসানকে বলি, এই জিসান, আমাকে একটা চিমটি দে তো, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি? আমি বলা মাত্র জিসান এমনভাবে চিমটি দিল, আমি চেঁচিয়ে উঠলাম। আমাদের এই কাণ্ডগুলো দেখে রিমা বলল, সত্যি দেখতেছেন আপনি? তাহলে তো ভালো। আচ্ছা, আমার একটা কথা মাথায় ঢুকতেছে না, যার ভিতরে এত অহংকার জেদ, সে আমার কাছে ক্ষমা চাচ্ছে, এটা তো মানতে পারতেছি না আমি। আমি অহংকারী, সবাই বলে। আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ, তা না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা যান, ক্ষমা করে দিলাম। বললে হলো নাকি আমি কি করে বিশ্বাস করব আমাকে ক্ষমা করেছেন? আরে আজব, আপনি আপনার ভুলটা বুঝে ক্ষমা চাচ্ছেন, এতে বিশ্বাস করার বা না করার কি আছে? আছে তো। কি আছে? আমি জানি আপনি ক্ষমা করেন নাই আমাকে। আরে ভাই, সত্যি আমি আপনাকে ক্ষমা করে দিছি, কি করে বুঝাই? তাহলে ফ্রেন্ড হবেন? যদি ফ্রেন্ড হন তাহলে মনে করব ক্ষমা করছেন। আর এটা কি রকম লজিক? ও মা, আমি কি লজিক দিচ্ছি নাকি? আপনার লজিক মনে হলো। আচ্ছা বাদ দেন, আমি যাই এখন। আমার আনসারটা তো দিলেন না। কিসের আনসার? ও মা, আপনি তো দেখি ফুলক টাইপের মানুষ, এখন বললাম আর বলা মাত্র ভুলে গেছেন। আচ্ছা আমি যাই, পরে জানাবো, লেট হয়ে যাচ্ছে, বাসায় যাব। এই যে শোনেন শোনেন বলছি। আমি আর কোনো কিছু না বলে কিছু না শুনে চলে আসলাম। প্রতিদিনের মতো জিসানের বাসায় চলে গেল, আমি আমার বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। প্রতিদিনের মতো এসে ঘুম দিলাম একটা। আজানের শব্দে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে কিছু নাস্তা করে নিলাম, খেয়ে দিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ ফোন টিপি আর কিছুক্ষণ পড়ি, এইভাবে পার হলো রাতটা। সকালে ঘুম ভাঙলো মার ডাকে। মা বলল, এই যে নবাবের ছেলে, আর কত ঘুমাবি? কলেজে যাবি কখন? মা উঠতেছি। মা চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, কিছু খেলাম না, অনেক দেরি হয়ে গেছে, তাই কলেজে চলে আসলাম। আসতে দেখি রিমা মনে হয় কেউ একজনের জন্য অপেক্ষা করতেছে। আমি তার পাশ কাটিয়ে চলে যাব, এমন সময় সে বলল, এটা কি হলো? আমি আপনার জন্য ওয়েট করতেছি আর আপনি আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আমাকে বলছেন কথাগুলো? না, ভূতকে বললাম। ও আচ্ছা, তাহলে আমি যাই। আরে আজব, কিরকম ছেলে আপনি? কি রকম আমি তো জানি না, বলেন তো আমি কি রকম? ধ্যাত, ভালো লাগে না। তো আমি কি করব, বসে বসে কাজে খুঁজবো? আপনি তো অনেক ফাজিল। তো না কিছু না। ভালো। আচ্ছা এখানে দাঁড়িয়ে আছে কেন? আপনার জন্য দেরি হলো কেন? আজকে আপনার ঘুম থেকে উঠতে পারি নাই তাই। আচ্ছা আমার জন্য কেন দাঁড়িয়েছিলেন? আপনি তো বলছেন কালকে আনসার দিবেন, তাই এটা শোনার জন্য অপেক্ষায় ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি যদি আনসারটার উত্তর না বলি তখন কি করবেন? আপনি যদি ফ্রেন্ড না হতে চান তাহলে তো আমি জোর করতে পারবো না। গুড। হ্যাঁ এটা ঠিক, আমি অহংকারী, কিন্তু বিশ্বাস করেন আমি চাই আপনার মতো মানুষের সাথে থেকে আমার অহংকারটা দূরে ঠেলতে। আচ্ছা আমি তাহলে যাই। কই যাবেন? উত্তরটাও নিয়ে যান। আপনি তো বললেন হবেন না। ওরে শালার, আমি কখন বললাম এটা? আমি কি বলছি ভেবে দেখেন। জানি আপনি বলবেন, আপনি হয়তো না করবেন। ঠিক, আমি তো বলি নাই যে হব না। জানি হবেনও না, কারণ আমার ভেতরে অহংকারে ভরা। আচ্ছা বাদ দেন তো। আচ্ছা আমি রাজি, আপনার একটু টেস্ট করে দেখতেছিলাম। সত্যি বলতেছেন আপনি আমার ফ্রেন্ড হবেন?
এটা শুনে রিমা অনেক পরিমাণ খুশি হলো। এইভাবে কাটতে থাকে দিনগুলো। 3 মাস পর রিমা আমাকে প্রপোজ করে কলেজের সবার সামনে। আমিও রাজি না হয়ে পারলাম না। আমি জানি সে আমাকে ভালোবাসে। দেখতে দেখতে দুইটা বছর পার হয়। এর মাঝে রিমাকে আমিও অনেক ভালোবেসে ফেলি, কিন্তু রিমা ইদানিং আমাকে ইগনোর করতে শুরু করছে। আমার এইগুলো ভালো লাগতেছে না। হঠাৎ আমার এক বন্ধু আমার কাছে এসে বলতে লাগলো, দোস্ত, তোর কি রিমার সাথে কিছু হয়েছে? কেন, কি হবে? কিছু তো হয়নি। তাহলে রিমাকে দেখলাম অন্য ছেলের সাথে কোথায় যেন যাচ্ছে। কখন দেখলি? এই তো কিছুক্ষণ আগে একটা হোটেলের ভিতর ঢুকতে দেখেছি। আচ্ছা চল তো দেখি কোন হোটেলে গেছে। আমি আর দেরি না করে চলে আসলাম আমার বন্ধুর দেখানো হোটেলে। তাই আমি গিয়ে সেই হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার আমাকে রুম নাম্বারটা বলে দিল। রিমা যে রুমে ঢুকছে, আমি গিয়ে দেখলাম দরজা লক করা, তাই নক করলাম। একটা ছেলে এসে দরজা খুলে দিল। ছেলেটার মনে হয় গায়ে কাপড় নেই, শুধু মুখটা দেখা যাচ্ছে। আমি কোনো কিছু না বলে রুমে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখি রিমা আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। রিমার শরীরে কোনো কাপড় নেই, আমাকে দেখে সে একটা চাদর জড়িয়ে নিল। আমি ভাবতে থাকলাম, যাকে এতটা ভালোবাসি সে এতটা নিচে কেমন করে নামলো? তার যদি এই চাহিদাটা থাকতো তাহলে আমাকে বলতো, আমি তাকে বিয়ে করে তার চাহিদা মিটাতাম। কেন করলো সে আমার সাথে এমন? আমি এগুলো ভাবতেছি আর 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে। তখন রিমা বলল, শোনো, আমাকে ক্ষমা করে দাও। সেটা বলতে আমি তার কাছে গিয়ে তাকে কষে একটা থাপ্পড় দিয়ে আর বলি, তোদের মতো মেয়েদের কারণে আজ ভালোবাসা অপমানিত হচ্ছে। তোদের কারণে হেরে যাচ্ছে হাজারো বিশ্বাস, উঠে যাচ্ছে একজনের প্রতি অন্যজনের মায়া মমতা। কেন করলি তুই? তোকে কি কম ভালোবেসেছিলাম? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোকে যদি ক্ষমা করি তাহলে আমাকে ক্ষমা করবে না তারা যারা হেরে গেছে তোদের মতো ছলনাময়ীর কাছে। তুই কোন মুখে ক্ষমা চাচ্ছিস? তুই তো বেশ্যাদের থেকে খারাপ, আর বেশ্যারা তো না চাইতে করে টাকার জন্য এইসব। তুই কেন করলি? আরে তোর চাইছে বেশ্যারা অনেক ভালো। আসলে কথায় আছে, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, ঠিক তুইও তেমন। আমি এগুলো বলে আর দাঁড়ালাম না, সেখানে সোজা বাসায় চলে আসলাম। অনেক কান্না করতে লাগলাম। কান্না করতে করতে বলি, কেন সে এমন করলো আমার সাথে? তার পরের দিন ভাবলাম, কি এমন সুখ আছে আমি তাকে দিতে পারলাম না। তাই তার পরের দিন ঠিক করি পতিতালয়ে আসবো। আর কি আর, গুলো তো সব আপনি জানেন। আমি খেয়াল করলাম জান্নাতের চোখে পানি টলমল করতেছে, কিন্তু কান্না করতে পারতেছে না। আমি বললাম, শুনলেন তো আমার কাহিনী? আসলে আমরা যাকে বেশি ভালোবাসি সে আমাদেরকে বেশি কষ্ট দেয়, না চাইতেও। একটা কথা কি জানেন, বিধাতা হয়তো আপনার জন্য ভালো কিছু রাখছে, তাই ভুল মানুষের কাছ থেকে সরিয়ে নিছে আপনাকে। হয়তো, তবে সে আমার জীবনের দ্বিতীয় নারী ছিল। আমার মায়ের পর তাকে নিয়ে বোনা ছিল হাজারো স্বপ্ন। সেই স্বপ্নগুলো কাছের গ্লাসের মতো ভেঙে যেতে দেরি করলো না। যা হয়েছে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজান। আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার সাথে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি কিছু বললাম না, ওর কথাগুলো শুনতেছি। এত সুন্দর করে কথা বলে সে যদি জান্নাতের মতো কেউ একজন আমার জীবনে থাকতো, এইগুলো ভাবতেছি। তখন জান্নাত বলল, কি হলো? কি ভাবে না তো? না কিছু না। আচ্ছা আমি আপনাকে নাম ধরে ডাকতে পারি? এতদিন পর বলতেছেন নাম ধরে ডাকবেন কি না? হাসালেন। এখানে হাসির কি আছে শুনি? এই যে আপনি বললেন নাম ধরে ডাকতে পারি, তো কি হয়েছে? তাই হাসি পাইছে। আজব, হাসি পাওয়ার কি আছে? আপনার থেকে অনুমতি নিতেছি। শুনুন, আমরা বেশ্যা, আমাদের কাছ থেকে অনুমতি নিতে হয় না। যার যেরকম ইচ্ছা সে সেরকম ডাকে, আপনিও ডাকতে পারেন। আচ্ছা আপনাকে তো বলছি, আর আপনি জানেন আমি কেন, তবুও কেন এটা বলেন? আপনি এই কামে আসছেন কারণ আপনার পরিবারের সমস্যার কারণে। যদি কেউ এটা বিচার বিবেচনা করে তাহলে আপনাকে কেউ দোষী করতে পারবে না। হতে পারে। আর কোনোদিন এই কথা বলবেন না। আমি এই কথা বলতে জিব্বায় কামড় খেলাম একটা। আমার থেমে যাওয়া দেখে জান্নাত বলল, কি হলো, থামলেন কেন? বলেন আপনি কি? না কিছু না। আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল। বলেন কি কথা? আমি চাই আপনি। আর কিছু বলতে পারলাম না, দরজায় টোকা পড়লো। বুঝলাম আমার সময় শেষ। আমি জান্নাতকে বললাম আসার সময়, আচ্ছা আজকে যাই, কালকে আসবো, সব কিছু বলবো। আপনার অপেক্ষায় থাকবো। আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে সেই প্রতিদিনের মতো খাটে হেলান দিয়ে সিগারেট ধরালাম। তখনই জান্নাতের মায়া ভরা চেহারাটা ভেসে উঠল। আমি আর সিগারেট টান দিলাম না, ফেলে দিলাম। শুয়ে আছি আর ভাবতেছি, আচ্ছা আমি কি জান্নাতকে পছন্দ করতে শুরু করছি? মেয়েটার প্রতি এত মায়া লাগতেছে। আচ্ছা তাহলে আমি কি তাকে ভালোবাসতে শুরু করতেছি? মেয়েটার তো কোনো দোষ নাই, সে তো নিষ্পাপ, সে আমার কাছে পবিত্র। সে তো নিজ ইচ্ছায় এইগুলো করতেছে না, খারাপ সময়ের কারণে করতে বাধ্য হয়েছে। আচ্ছা আমি কাল যাব, দেখি তাকে বলে দেখব সে কি বলে। সে যদি আমার কথায় রাজি হয় তাহলে ভালো হবে। এইগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নাই। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়। ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিলাম। আর ভাবতেছি আজকে বাবার অফিসে যাব, সেখানে কিছু সময় কাটিয়ে জান্নাতের কাছে যাব। চলে আসলাম বাবার অফিসে। আমাকে সবাই দেখে
সালাম দিতে লাগলো। আমি বাবার কেবিনে গেলাম। বাবা আমাকে দেখে বলল, আজ কোন দিক থেকে সূর্য উঠলো? কেন, কি হয়েছে? সূর্য তো প্রতিদিনে যেই দিকে ওঠে সেই দিকেই উঠছে। তবে তোর সূর্যটা আজ কোন দিক থেকে উঠলো রে বাবা? বাবা বাদ দাও তো এইগুলা। যে ছেলেকে আমি নিজে বলে আনতে পারি না আমার অফিসে, সে আজ নিজে আসলো, এটা তো বলার কথা। আচ্ছা তাহলে চলে যাচ্ছি। আরে কই যাস? আরে এত রাগ করস কেন? আচ্ছা কি জন্য আসছস বল। না, এমনি আসলাম ঘুরতে। এত না ঘুরে নিজে তো চালাতে পারিস। না, তোমার অফিস তুমি চালাও। দেখ বাবা, আমি তো আর ছোট হচ্ছি না, বুড়ো হচ্ছি, তাই তোকে সব দায়িত্ব দিয়ে আমি রেস্ট নিতে চাই, আর তোর জন্য একটা সুন্দর বউ আনতে চাই। রাখবি আমার কথাগুলো বাবা? তবে একটা কথা। বল কি কথা? আমি চাই আরো কয়েকদিন পর দায়িত্বটা নিতে, এখন না, সময় হলে আমি বলবো। ঠিক আছে, তোর সময় লাগলে সময় নে, তবে একটু তাড়াতাড়ি। আমি সবকিছু তোর হাতে তুলে দিতে চাই। তুই আমার বংশের একমাত্র আলো। আশা করি তুই আমার কোম্পানিটা অনেক উঁচুতে নিয়ে যাবি। আচ্ছা এখন যাই। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় আসি। বাসায় এসে সোজা মার কাছে যাই। গিয়ে বলি, মা একটা কথা বলতাম। বল। আমি একটা মেয়েকে বাসায় আনতে চাই, যদি তুমি অনুমতি দাও। কি রে, তোর মতলবটা কি? বিয়ে টিয়ে করবি নাকি আমাকে বল, আমি আর তোর বাবা গিয়ে বিয়ের পাকা কথা বলে আসি। আরে মা, তেমন কিছু না। তাহলে? তারপর মাকে সবকিছু খুলে বললাম জান্নাতের বিষয়ে। মা সবটা শুনে বলল, বাবা, আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি কি পরিমাণ কষ্ট পাচ্ছে মেয়েটা। তুই যত তাড়াতাড়ি পারিস নিয়ে আয়। তারপর কিছুটা সময় বাসায় পার করে বিকালে চলে গেলাম জান্নাতের কাছে। জান্নাত আমাকে দেখে বলল, আপনি আসছেন? শুনুন, আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনুন। কি কথা বলেন? আমি বলা শুরু করলাম, আমি চাই আপনাকে এইখান থেকে নিয়ে যেতে। আমি আমার মাকে আপনার কথা বলছি। মা আপনাকে নিয়ে যেতে বলছে। আপনাকে মুক্ত করতে চাই এই কলঙ্ক অভিশাপ থেকে। আমার কথা শুনে জান্নাত বলল, শুনেন, কলঙ্ক যখন লেগে গেছে সেটা আর তোলা তো যাবে না। কথায় আছে, কয়লা ধুইলে নাকি ময়লা যায় না। আমিও সেরকম। কেন নিজেকে এইভাবে রাখছেন? প্লিজ আমার কথাটা শুনুন। আমি চাই না কারো করুণায় বাঁচতে। আজ হয়তো করুণা হচ্ছে আমার জন্য, কালকে ঠিকই আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার কথা বুঝতেছেন না কেন? আমি আপনার সব দায়িত্ব নিব, আপনার পরিবারের। আর আপনি যদি চান আমার অফিসে চাকরি করতে পারবেন। এটা কোনো করুণা না। আপনার যোগ্যতা দিয়ে আপনি চাকরি করবেন। কি করব চাকরি করে? আর এটা ভালো আছি। তাছাড়া তো নিজের সবটুকু বিলিয়ে দিছি। কি বা আছে আমার? সমাজের কাছে আমি এখন একটা বেশ্যা, খারাপ মেয়ে। আপনি হয়তো বলবেন না, কিন্তু অন্যরা ঠিকই বলবে। আচ্ছা আমি বলতেছি, কেউ আপনাকে কিছু বলবে না, আমি সেই ব্যবস্থা করব। চলেন। আমি জান্নাতকে কিছু বলতে না দিয়ে জান্নাতকে নিয়ে আসলাম তাদের লিডারের কাছে। আর আমি লিডারকে বলি, আমি ওকে নিয়ে যাব। এটা কেমন কথা? বললে হলো? এমনি এমনি তো দেবো না, আমি ওকে টাকা দিয়ে কিনছি। নিয়ে যেতে হলে টাকা দিয়ে নিয়ে যান। দিব। আমি ওকে একেবারের জন্য নিয়ে যাব। কত টাকা লাগবে? আরে বাহ বাহ, এই সেমরি সাহেবরে কি দেখাইছস? তোরে একেবারে নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা সাহেব, একেবারে যখন নিয়ে যাবেন তাহলে আমাকে 35,000 দিতে হবে, তাহলে নিয়ে যান। এই নেন 40,000-এর চেক, 5,000 বাড়িয়ে দিলাম। আমি জান্নাতকে নিয়ে যাই একটা ওয়াশরুমে, আর একটা ব্যাগ দিয়ে বলি, এই নিন। কি এই ব্যাগে? এই ব্যাগে বোরকা আছে, এটা পরে নিন গিয়ে। আমি এখানে দাঁড়াচ্ছি। জান্নাত ভিতরে চলে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ বাহির হলো বোরকাটা পরে। আমি বলি, পরছেন? বাহ, ভালো লাগতেছে। ধন্যবাদ। কেউ আর কাউকে কিছু বলি নাই। জান্নাতকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতেই মা বলল, কি রে, আসলেই? আমি তোদের জন্য অপেক্ষা করতেছিলাম। মা ভিতরে ঢুকাবে নাকি বাহিরে দাঁড় করিয়ে রাখবে? ভিতরে আয়। তারপর আমি জান্নাতকে নিয়ে বাসার ভিতর ঢুকলাম। জান্নাত আমার পিছনে বাসায় ঢুকে জান্নাত বাসার সবখানে দেখতে লাগলো আর আমাকে বলল পিস পিস করে, আচ্ছা, এটা কি আপনাদের বাসা? কেন, কি মনে হয়? না, এত বড় বাসায় বেশি মানুষও দেখতে পারছি না, তাই বললাম। ও আচ্ছা, কেউ থাকে না। আমি, আম্মু, আব্বু আর একটা চাচা আছে। মোট আমরা 4 জন থাকি। কি বলেন? এত বড় বাসায় মাত্র 4 জন থাকেন? এখন থেকে আপনি সহ 5 জন হয়েছে। আমাদেরকে পিস পিস করে কথা বলায় দেখে মা বলল, কি রে, তোরা কি বলিস? আমাকেও একটু বল, আমিও শুনি। না মা, তেমন কিছু না। আরে বল। আচ্ছা পরে শুনো, খিদা পাইছে, খাইতে দাও।
তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মা চলে গেল রান্না করে। আমি জান্নাতকে নিয়ে উপরে গেলাম আর একটা রুম দেখিয়ে দিয়ে বললাম, আজ থেকে আপনি এখানে থাকবেন, যান ফ্রেশ হয়ে আসেন, খাবার খাবেন। আপনিও। জান্নাত চলে গেল রুমে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যখনই মনে হলো তাকে আর দেখতে পাচ্ছি না, আমিও চলে গেলাম রুমে। ফ্রেশ হয়ে এসে নিচে নামলাম। এসে দেখি জান্নাত আমার আগে থেকে চলে আসছে আর মাকে সাহায্য করতেছে। আমি এটা দেখে বললাম, মা তুমি ওনাকে কেন আনতে দিতেছো? আজকে মাত্র আসছে বাসায়। আমার কথা শুনে জান্নাত বলল, আরে আন্টি বারণ করেছিল, আমি জোর করে করেছি। বসেন আপনি। আরে আপনি তো এইমাত্র আসলেন বাসায়, কাজ কেন করতেছেন? তখনই মা বলে উঠল, এই শোন, আমার এমন একটা বৌমা চাই। মা তুমিও? মার কথা শুনে জান্নাত একটু লজ্জা পেল। না বললেও ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। খাবার টেবিলে সাজানো হয়েছে, তারপর সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে রুমে চলে গেলাম। 10-15 মিনিট পর দেখলাম জান্নাত আমার রুমে আসলো আর দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভেতরে কি আসতে পারি? আরে আসেন, অনুমতি নেওয়ার কি আছে? এটা এখন থেকে আপনার বাসা মনে করবেন। জান্নাত ভিতরে ঢুকে খাটের এক কোনায় বসলো আর বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। অবশ্য, কি কথা বলেন। আচ্ছা আপনি আমাকে আপনার বাসায় আনলেন কেন? আমি তো একটা নষ্ট মেয়ে। ঠিক, তবে আপনি তো স্বইচ্ছাই কাজ করেন নাই, আপনার পরিবারকে বাঁচাতে করছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে এটা করতো। তবে এই সমাজ যে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আমি একটা নষ্ট মেয়ে, তখন আমার সাথে সাথে আপনিও তো অপমানিতই হবেন। বলে হব তাতে কি? কিন্তু আমি জান্নাতকে আর কিছু বলতে দিলাম না। ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেই। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মার আওয়াজে জান্নাতকে ছেড়ে দিলাম। তখন মা অন্যদিকে ঘুরে বলতে লাগলো, এই বয়সে এগুলো কি দেখতেছিস? আর দরজাটা তো বন্ধ করতে পারতি। দেখলাম জান্নাত হালকা লজ্জা পেল আর এক দৌড়ে চলে গেল। আর মা আমার কাছে এসে বলল, কি রে, এত যদি সর্ক হয় তাহলে বিয়ে করে নিলেই তো পারিস। মা আমি তো ওকে ভালোবাসতে শুরু করছি, কিন্তু ওর মনে আমার জন্য কি আছে তা তো জানতে হবে। জোর করে তো কিছু পাওয়া যায় না। যত তাড়াতাড়ি পারিস ওকে বিয়ে কর। মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। মা তুমি খালি দোয়া করো। মা চলে গেল। আমি শুয়ে পড়ছি আর ভাবতেছি, আচ্ছা জান্নাতকে তো আমি ভালোবেসে ফেলছি, কিন্তু সে কি আমাকে ভালোবাসবে? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। আর ওইদিকে জান্নাত ভাবতে লাগলো, আমি কি ওনাকে ভালোবাসতে শুরু করেছি? আমি ওনাকে আটকাতে চাইতেও কেন আটকাতে পারি না? না না, এটা হয় না। আমি একটা নষ্ট মেয়ে। কি বা আছে আমার ওনাকে দিব? মেয়েরা বিয়ের পর তার স্বামীকে উপহার হিসেবে তার সতীত্ব দেয়, কিন্তু আমি তো দিতে পারবো না। জান্নাত এইগুলো ভাবতেছে আর কান্না করতেছে। নীরবে কান্না করতে করতে যে কখন ঘুমিয়ে গেল টের পেল না। সকালে ঘুম ভাঙা একটা মেয়েটাকে চোখ খুলতে দেখি জান্নাত বলতে লাগলো, এই যে ওঠেন, অনেক বেলা হলো, এবার উঠুন। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বললাম, মা আর একটু ঘুমাই, যাও তো। এই যে মশাই, আমি আপনার মা না, ভালোভাবে দেখুন। আমি চোখ খুলে ভালোভাবে খেয়াল করলাম, আরে এটা তো জান্নাত। সাথে সাথে জিব্বায় কামড় খেলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি করে হাসতেছে আর বলতেছে, এই আপনি চোখে দেখেন না? আমাকে কি আপনার আম্মু মনে হয়? আমি চুপ করে আছি। জান্নাত আবার বলল, ফ্রেশ হয়ে নিচে আসুন, আন্টি ডাকতেছে নাস্তা করতে। আপনি যান, আমি আসতেছি। তারপর জান্নাত চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি টেবিলে খাবার রেডি আছে। আমি খাবার মুখে দিয়ে বললাম, মা আজকে নাস্তা বানাইছে কে? কেন, কি হয়েছে? আমি বানিয়েছি। না মা, আজকে নাস্তাটার টেস্টটা আলাদা তাই। কি বলতে চাস তুই? নাস্তার মজার হয়নি? দে, তোর খেতে হবে না। আরে মা, পুরো কথা তো শুনবে। আমি বলতে চাচ্ছি, অন্য দিনের চাইতে আজকেরটা অনেক টেস্ট হয়েছে। শুধু শুধু ভুল বুঝো কেন? ও আচ্ছা, তাহলে খা। আসলে আজকে জান্নাত মানে আমার বৌমা করছে। আম্মুর মুখে বউ ডাক শুনে আমি আম্মুকে ইশারায় বললাম, এইগুলো কেন বলো? আম্মু আমার ইশারা বুঝে হাসতে লাগলো। আমি খেয়াল করলাম জান্নাত তো মিটিমিটি করে হাসতেছে। তার মানে বুঝতেছি জান্নাত মুখ ফুটে কিছু বলতে পারতেছে না। যা করার আমাকে করতে হবে। জান্নাতকে দাঁড়িয়ে থেকে দেখে বললাম, কি হলো, আপনিও বসুন। না, আগে আপনারা খেয়ে নিন, তারপর খাবো। তখন মা বলল, কি রে মা, তুমি মনে হয় আমাদেরকে এখনো আপন মনে করো না। তা না, আপনারা বড় মানুষ, আগে আপনারা খান। আমি ছোট মানুষ, আমি তো আপনার মেয়ের মতো। জান্নাতের কথা শুনে মা আমার দিকে তাকিয়ে বলল,
ওই দেখছিস কিভাবে সম্মান করতে জানে আমার বৌমা, আমি তো ওকেই বউ বানাবো। মা আবার শুরু হয়ে গেল। মা আমার কথার জবাব না দিয়ে জান্নাতকে ডেকে পাশে বসিয়ে জিজ্ঞেস করে বসলো, মা, আমি চাই তোমাকে আমার ছেলের বউ বানাতে, তোমার কোনো আপত্তি নেই তো? না, তবে আমার আম্মু আর ভাই আছে, আপনি আমার আম্মুর সাথে কথা বলেন, ইনশাল্লাহ আম্মুও রাজি হবে। আচ্ছা, তাহলে আজকেই তোমার বাসায় যাব, তুমি সহ। আম্মু আমার বাসায় না যাওয়ার চিন্তা আছে। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পরে রওনা দিব তোমার বাসার উদ্দেশ্যে। মা এটা বলে আমাকে বলল গাড়ি বাহির করতে। কি করব? আর নাস্তা সেরে রুমে গেলাম, দেখি জান্নাত আসলো। এসে আমাকে বলল, আপনার সাথে কিছু কথা ছিল, অনুমতি দিলে বলবো। বলেন কি কথা? আমি জানি আপনি আমাকে করুণা করে আপনার বাসায় ঠাঁই দিয়েছেন, কিন্তু আপনার আম্মু এগুলো কি করতেছে? আপনি আমাকে বিয়ে করে সুখী হতে পারবেন না? আমি তো একটা নষ্ট মেয়ে, কি দিতে পারবো আমি আপনাকে? কি আছে বা আমার কাছে? যে সম্পদটা রাখছিলাম নিজের বিয়ের পর স্বামীকে দিতে, সেই সম্পদটাই তো নেই। আর আপনি তো সব জানেন, তাহলে আপনি তখন বললেন না কেন আপনি আমাকে বিয়ে করবেন না? আচ্ছা আমি বলি নাই মানলাম, কিন্তু আপনি কেন বলছেন আপনার আম্মুর সাথে কথা বলতে? কি করব তাহলে? আমি যদি এটা না বলতাম তাহলে আন্টি মনে কষ্ট পাবে। ভালো তো, কথা জানেন। আচ্ছা একটা কথা বলি। বলেন। আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলছি, আর আমি আপনাকে কোনো করুণা করি নাই। আর কি বলছেন আমাকে বিয়ে করলে কি দিবেন? আমি কি আপনার থেকে কিছু চাইছি? শুধু একটু ভালোবাসা চাই। আর একটা কথা জেনে রাখুন, আপনি আমার কাছে একদম একটা ফুলের মতো পবিত্র। আচ্ছা আমাকে কি আপনি একটু ভালোবাসা দিতে পারবেন না? জান্নাত আমার কথা শুনে কান্না করে দিল আর আমার বুকে ঝাঁপিয়ে পড়ল, যে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বললাম, এই কেউ দেখে ফেলবে, ছাড়ো। না, ছাড়বো না, সারা জীবন এই বুকে মাথাটা রাখতে চাই। কোনোদিন পর করে দিবেন না তো? আমি জান্নাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলি, না, আমার বউটাকে কোনোদিন আর কোনো কষ্ট পেতে দিব না। জানি না এই সুখ সইবে কিনা আমার কপালে। এইগুলো বলবে না, তা না হলে কথা বলবো না আর তোমার সাথে। আচ্ছা, আর বলবো না। আমি আর কিছু বললাম না। জান্নাতকে বুক থেকে ছাড়িয়ে সামনে এনে তার কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। দেখলাম জান্নাতের কিছুটা চুল সামনে ঝুলতেছে। আমি হাত দিয়ে ওই চুলগুলো কানের পাশে গুজে দিলাম। একটু খেয়াল করে দেখলাম জান্নাতের ঠোঁটগুলো কাঁপতেছে। ওই গোলাপি ঠোঁট দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, ডুবিয়ে দিলাম জান্নাতের ঠোঁটগুলোর সাথে। আমার ঠোঁটগুলো 4 ঠোঁট এক হয়ে গেল। জান্নাত প্রথমে ছাড়ার চেষ্টা করছিল, আমার জোড়াজুড়িতে সেও রেসপন্স দিতে লাগলো। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। কিছুক্ষণ পর ছেড়ে দেই, আর ছাড়ার পর জান্নাত লজ্জা মাখা মুখে বলতে লাগলো, এই আর না, হয়েছে, আরগুলো বিয়ের পরে। বিয়ের পর কি? জান্নাত আর কিছু বলল না, দৌড়ে চলে গেল। তখনই ডাক পড়ে মার। মা আমার রুমে এসে আমাকে বলল, কি রে, এখনো রেডি হসনি? কেন? কি রে, তোর জ্বর হয়েছে নাকি? দেখি। না মা, কিছু হয় নাই। তাহলে রেডি হতে বলছি আমি। আর তুই কেন বললি যে? তোকে তো কিছুক্ষণ আগে বললাম জান্নাতের বাসায় যাব, ভুলে গেছিস? মা কথা শুনে আমি জিব্বা কামড় খেলাম আর মনে মনে বলতে লাগলাম, খাইছে রে। রোমান্স করতে করতে ভুলে গেছি। আম্মু কিছু বোঝার আগে আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আর জান্নাতকেও রেডি হতে বলো। মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আমার পরানো একটা নেভি ব্লু শার্ট আর একটা কালো প্যান্ট। মাথা চুলগুলো একটু স্পিক করে দিলাম, চোখে সানগ্লাস। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতেছি। তখনই গ্লাসে খেয়াল করলাম জান্নাত আসছে। আমি জান্নাতকে দেখে পিছনে ঘুরি আর বলি, কেমন লাগতেছে গো? পেঁচার মতো লাগতেছে। ও আচ্ছা, এই পেঁচা তো আপনারই গলায় ঝুলবে ম্যাডাম। বইয়ে গেছে। বিয়েটা হতে দাও, বাসর ঘরে বোঝাবো এই পেঁচাটা কি করতে পারে। আসছে, দেখা যাবে। তাছাড়া আমি তো আমার বাসর ঘরে কোনো পেঁচা ঢুকতে দিব না। দেখবো নে কেমন করে ঢুকতে না দাও। দেখা যাবে। আচ্ছা চলেন, মা ডাকতে পাঠিয়েছে আমাকে, দেরি হলে বকা দিবে। চলো যাওয়া যাক। তারপর জান্নাতকে নিয়ে নিচে আসি। আসতেই মা বলল, কি রে, এতক্ষণ লাগে আসতে? মা রেডি হতে তো সময় লাগবে, শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু বোঝো না। হয়েছে হয়েছে, চল এখন।
তারপর রওনা দিলাম জান্নাতদের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম জান্নাতদের বাসায়। জান্নাত গাড়ি থেকে নেমে সামনে হাঁটতেছে, আমরা পিছনে। জান্নাত ঘরে ঢুকলো, তখনই জান্নাতের মা জান্নাতকে দেখে বলে উঠল, কিরে মা, কই ছিলি? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। আর মা, ওনারা কারা? তখন জান্নাত আমাদেরকে ডেকে কাছে নিয়ে গিয়ে ওর মাকে বলল, মা, আমি ওনাদের বাসায় ছিলাম। উনি হচ্ছেন তাহিন আর ওনার মা। আমি সালাম দিলাম আর আমাদেরকে বসতে বলে আমি ঘরের চারিপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম। একটা খাট আছে আর ঘরটা তেমন বড় না আমাদের মতো। আমরা গিয়ে খাটে বসলাম, তখন মা বলল, মানে আমার মা জান্নাতের মাকে বলল, আপনি আমার বোনের মতো। আমরা আপনার কাছে একটা আশা নিয়ে একটা জিনিস চাইতে আসছি। বলেন না কি জিনিস? আর তাছাড়া এই গরিবের ঘরে কি বা আছে আপনাদের দেবার? আছে বলেই আসছি বোন, অনেক মূল্যবান জিনিস সেটা। আমাদের ঘরে এমন কোন জিনিস মূল্যবান আছে আমি তো জানি না, একটু খুলে বলবেন? আপনি যেহেতু অনুমতি দিয়েছেন তাহলে বলতে পারি। আপনার ঘরের চাঁদটাকে আমার ছেলের বউ করে আমার ঘরে তুলতে চাই। এটা তো খুশির খবর। তবে বোন, আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই। আমাদের কিচ্ছু লাগবে না, আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই। শুধু আপনার চাঁদের টুকরো মেয়েটাকে আমার মেয়ে করতে চাই। আপনি কি দিতে রাজি আছেন? আমি আর কি বলবো, ওরা দুজন যদি রাজি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ওরা রাজি আছে আর ওরা একে অপরকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিয়ের ডেটটা পরশুদিন দিলে কেমন হয়? আপনার যা ভালো মনে হয়। ওনারা কথা বলতেছে, আলহামদুলিল্লাহ আমার বিয়ে ঠিক হয়ে গেল। এই যে পাঠক পাঠিকারা, উপহার ছাড়া কেউ বিয়ের দাওয়াত খেতে আসবেন না। কম করে হলেও আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়ের জন্য একটা করে খেলা নিয়ে আসবেন। মজা করলাম একটু। ওইদিকে দেখি লজ্জায় জান্নাতের মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। আমি জান্নাতের কাছে গেলাম আর কানে কানে বললাম, এই যে মিস, ও না, এখন থেকে তো মিসেস হয়ে গেছেন। বলেন। তাহলে বাসর রাতে তো খুব জমবে। ধ্যাৎ, আমার বলছি লজ্জা লাগে না? এখন যা লজ্জা পাওয়ার পেয়ে নাও, তোমার সব লজ্জা ওই রাতে ভাঙাবো। আমি আর কিছু বললাম না, আবার এসে খাটে বসি আর শাশুড়িকে বলি, আন্টি আমার একটা আবদার, আশা করি রাখবেন। বাবা বলো। আন্টি আমি চাই আপনারা সবাই আমাদের বাসায় থাকবেন এখন থেকে, আর আপনার ছেলের পড়ার খরচ সবকিছু আমি চালাবো। না বাবা, তা হয় না। আন্টি আমি কিন্তু আপনার ছেলের মতো, আমার কথা রাখবেন। জান্নাতের আম্মু কিছু বলতে যাবে, তখনই আমার মা বলে উঠল, আর কোনো কথা না, আজকে থেকে আপনারা আমাদের সাথে থাকবেন। তাছাড়া আমারও তো গল্প করার জন্য একজন সঙ্গী চাই। আপনি থাকলে তো আরও ভালো, দুই বোন মিলে সারা দিন গল্প করব। আর কিছু বললো না, রাজি হয়ে গেল। আর এইদিকে আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিল সব। আব্বু অনেক খুশি এটা শুনে। আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, সাথে জান্নাতের মা আর আমার ছোট্ট শালা বাবুটাও আছে বাসায়। পৌঁছে গেলাম, আমি রুমে গিয়ে ঢুকে ওয়াশরুমে ঢুকবো, তখন দেখি জান্নাত রুমে আসলো। আমি জান্নাতকে দেখে বললাম, কি হলো, তুমি ফ্রেশ না হয়ে রুমে চলে আসছো? কেউ দেখলে কি ভাববে? কে আবার কি ভাববে? না মানে আমাদের তো এখনো হয়নি। মানে কি? মানে হচ্ছে, আমি কিছু না বলে সোজা গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরি। জান্নাত তো আমাকে শক্ত করে তার বুকের সাথে মিশিয়ে নেয়। এখন কি ভাবছেন আপনারা, বাংলা সিনেমার মতো গান হবে? না হবে না, এখন আরো রোমান্টিক হবে। আমরা একে অপরকে জড়িয়ে ধরে আছি। জান্নাতের গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে রাখতেছে। আমার মনে একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই সেটা কাজে লাগাতে লাগলাম। আমি জান্নাতকে সুরসুরি দিতেছি, তখন জান্নাত আমাকে চিমটি দিল অনেক জোরে। তখন আমি আহ করে উঠলাম। আমার আহ করা শব্দ শুনে জান্নাত বলল, এই তোমার ব্যথা লাগেনি তো? না লাগেনি। সরি। কাছে আসো। না, যাও ফ্রেশ হয়ে নাও, অনেক দুষ্টু হয়ে গেছো, আমি গেলাম। এটা বলে জান্নাত চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে নিচে যাব, তখন ভাবলাম একটু জান্নাতের রুমে যাই, দেখি পাগলিটা কি করতেছে। যেই ভাবা সেই কাজ। চলে আসলাম জান্নাতের রুমে। এসে দেখি দরজাটা খোলা। আমি ভিতরে গেলাম, গিয়ে কাউকে দেখতে পারতেছি না। আর একটু সামনে যেতেই পানির আওয়াজ আসতেছে। বুঝতে পারলাম জান্নাত ওয়াশরুমে। দেখি জান্নাত বাহির হচ্ছে। তখন আমি গিয়ে এক কোণে লুকিয়ে পড়ি। আমি দেখতে লাগলাম জান্নাতকে। জান্নাত একটা টাওয়েল গায়ে দিয়ে বাহির হলো। আমি তো এই অবস্থায় জান্নাতকে দেখে আমার অবস্থা যায়। দেখলাম জান্নাত চেঞ্জ করতেছে। আমি দেখতে লাগলাম। কি দেখছি ওইগুলো ইতিহাস আপনাদেরকে বলা যাবে না। জান্নাত অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। তখন আমি গিয়ে পিছন থেকে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরলাম। আমার এইভাবে জড়িয়ে ধরা দেখে জান্নাত চমকে গেল
আর চিৎকার করতে যাবে তখনই আমি তার মুখটা চেপে ধরলাম আর বললাম, এই চেঁচিও না, আমি, দেখো আমাকে। তখন জান্নাত পিছনে ঘুরে তাকিয়ে দেখে আমি। আমাকে দেখে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। আমি তাকে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম আর বললাম, এই পাগলি, ভয় কেন পাও? এইভাবে কেউ আছে? অনেক ভয় পাইছি, কে না কে ভেবে। আচ্ছা, আর ভয় নাই, আমি তো আছি। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমার কি হতো? সেটা তখন দেখা যেত, তবে আমার এই পাগলিটার দিকে যে চোখ তুলে থাকবে তার চোখ উঠিয়ে নিব। এইভাবে ভালোবাসবে তো সারা জীবন, যত বড়ই সমস্যা হোক না কেন। আমাকে পর করে দিও না। পাগলি। দুইজন দুইজনের বুকের সাথে লেপ্টে আছি। কিছুক্ষণ নীরবতা বহন করলো আমাদের মাঝে। আমি জান্নাতকে বললাম, তোমার কোমরের নিচে যে তিলটা আছে ওইটা অনেক সুন্দর গো। জান্নাত আমাকে তার বুক থেকে সরিয়ে দিয়ে আমার দিকে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে আর বলল, এই তুমি কি বলছো? কেন, কানে কি কম শোনো? তার মানে তুমি? জান্নাত গালে হাত দিয়ে লাগলো। আমি বললাম, কি হলো বলো? কিছু না। আরে বিয়ের পর তো সব কিছু আমার, তখন তো সব দেখবো, এটা না হয় আগে দেখে নিলাম। তাই বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে? শয়তান একটা। এই শয়তান দেখবো, অনেক শয়তানি করবে। কি শয়তানি করবে? যখন করবে তখন দেখবে। হয়েছে হয়েছে, বলতে হবে না, তা না হলে সবাই শুনে ফেলবে। এখন রুম থেকে যাও, কেউ দেখে ফেলবে, আর তখন বলবে বিয়ের আগে বউ পাগলা হয়ে গেছে। আমি আর কিছু বললাম না, চলে আসলাম আর নিচে গেলাম। তখন মা বলল, শোন, আজকে শপিংয়ে যাব, রেডি থাকিস। কখন যাবা? ঘন্টাখানেক পর যা, গিয়ে জান্নাতকেও রেডি হতে বল, সময় নেই। আচ্ছা। তারপর আমি আবার জান্নাতের কাছে গেলাম। আমাকে দেখে জান্নাত বলল, এই এটা কি হলো? এখনই গেলে আমার কেন আসলো না? কেন আসতে পারি না বুঝি? আচ্ছা, চলে যাচ্ছি। আমি ঘুরে আসতে যাব, তখনই জান্নাত আমার হাতটা ধরে ফেলে। আমি জান্নাতের দিকে ঘোরা মাত্র 4 ঠোঁট এক করে দেই। আমি একটু অবাক হলাম, পরে তার সাথে রেসপন্স দিতে লাগলাম। এইভাবে কিছুক্ষণ কিস করার পর জান্নাত আমাকে ছেড়ে দিয়ে বলে, রাগ করতে হয় নাকি? কই রাগ করলাম, একটু ভাব নিছি, আর ভাব নিছি তাই তো তোমার ঠোঁটের মিষ্টিটা পেলাম। শয়তান একটা। আচ্ছা, তোমাকে কি যেন বলতে আসছিলাম, কি যেন। কি বলবে বলো? আরে দাঁড়াও, মনে করে নি। ও হ্যাঁ, শপিংয়ে যাব, সবাই আমাদের বিয়ের কেনাকাটার জন্য, তাই রেডি হতে বলার জন্য আসছিলাম। আচ্ছা। আমিও রেডি হয়ে আসি, তুমিও রেডি হও। তারপর আমি চলে আসলাম রেডি হতে। আমি গিয়ে রেডি হয়ে নিচে গেলাম, দেখতে পেলাম জান্নাতও রেডি হয়ে আসতেছে। দেখতে খুব সুন্দর লাগতেছে, কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিছে, সামনের 2 দিকে চুলগুলো বাতাসে দুলতেছে। এক কথায় অপরূপ। এই আপনারা নজর দিবেন না আমার বউয়ের দিকে, বলে দিলাম। তারপর সবাই রওনা দিলাম শপিং মলের উদ্দেশ্যে। বাসার সবাই আসছে, জান্নাতের মা, ভাই, আমার মা, বাবা, সবাইকে নিয়ে শপিং মলে ঢুকি। সবাই শপিং করতে ব্যস্ত, আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে ডাকতেছে আমার নাম ধরে, তাই পিছনে ঘুরে দেখার জন্য মাথাটা ঘুরালাম। আমি দেখে তো অবাক, কারণ এটা তো রিমা। সে কেন আমাকে ডাকতেছে বুঝতে পারলাম না। রিমা আমার কাছে এসে বলতে লাগলো, কেমন আছো? ভালো। কে আপনি? কি বলতেছো এইসব তুমি? কি বলতেছি কানে যায় না আপনার? এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলতেছি? তুমি আগের মতো নাই, অনেক পাল্টে গেছো, কেমন জানি হয়ে গেছো। আমি যেমন আছি তেমনই ভালো আছি। দেখতে তো পাচ্ছি। দেখলে জিজ্ঞাসা করতেছেন কেন আবার? না এমনে। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা চায় না? কিসের ক্ষমা? আপনি তো আমার সাথে কোনো খারাপ কিছু করেন নাই, তাহলে ক্ষমা চাচ্ছেন কেন? যার জন্য তোমাকে আমি ঠকিয়েছি, সে আমাকে ছেড়ে চলে গেছে। আসলে কথাই আছে, যে যেমন করে তার কাছে তেমনি ফেরত আসে। আমার সাথেও তেমন হয়েছে। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। যাকে ভালোবাসি সে তো অন্য নৌকায় পা দিয়েছিল, এখন সেই নৌকাটা ঢুকে গেছে, তো আমার কাছে আবার আসছেন। আর ক্ষমা তো সেই দিন করে দিছি। একটা কথা, ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের কাছে অভিযোগ রাখতে নাই? সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিছ? রিমা আমার হাত ধরে নিয়েছে। আমি এক ঝাটকায় তার হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নেই আর বলি, আপনার তো সাহসও কম না, আপনি আমার হাত ধরতেছেন। তুমি তো বলছো ক্ষমা করে দিছ, আর আপনি আপনি করে কথা বলতেছো কেন? ক্ষমা করে দিছি তার মানে এটা না যে আপনার আমার হাত ধরার অধিকার দিছি। আর আমি অপরিচিত মানুষের সাথে
আপনি করেই বলি। তাহলে তুমি আমাকে এখনো ক্ষমা করো নাই। আবার একই কথা বলতেছেন কেন? তুমি যদি আমাকে ক্ষমা করে দিতে তাহলে আমাকে আপন করে নিতে, ঠিক আগের মতো। আরে ক্ষমা করেছি এটা না যে আপনাকে আবার আপন করব আর আপনি আবার বেইমানি করবেন। তাছাড়া তোমার জন্য আমি একটা নিষ্পাপ মেয়েকে কষ্ট দিতে পারবো না। ভালো থাকবেন, আর পারলে দ্বিতীয়বার কারোর সাথে এমন করবেন না। জানেন তো যে আপনি করবেন ঠিক তা আপনাকে প্রকৃতি ফিরিয়ে দিবে। রিমাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। আমি চলে আসলাম সেখান থেকে। এসে দেখি সবার শপিং করা শেষ। শপিং শেষ করে বাসায় চলে আসলাম। রুমে ঢুকতেই জান্নাত বলল, মেয়েটাকে? কোন মেয়ে? যার সাথে মার্কেটে কথা বলছো ওই মেয়েটা। হো, তাহলে তুমি দেখছো? কে ওই মেয়ে? ওই হচ্ছে ওই মেয়ে যাকে আমি আমার থেকেও বেশি ভালোবাসতাম, রিমা। ও আচ্ছা। জানি না তুমি কি মনে করছো, তবে এটা ভেবো না যে আমি আমার দ্বিতীয়বার এই ভুল করব। আমি তোমারই আছি আর তোমারই থাকবো। জান্নাত ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। আমিও ফ্রেশ হতে গেলাম। এইভাবে দেখতে দেখতে আমার আর জান্নাতের বিয়ের দিন কাছে আসতে লাগলো। আমি বাসায় ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এটা তো আমার প্রথম বিয়ে। কি করব কিছু তো বুঝতেই পারতেছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই ঠেলে ঠুলে মরার ঘরে থুক্কু বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঢুকে দরজাটা লক করে দিলাম। তারপর আস্তে আস্তে ওই খাটে থাকা মানুষটার কাছে যেতে লাগলাম। আমি গিয়ে খাটে বসলাম। জান্নাত ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখতে পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি জান্নাতকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এটা কি আমার বিয়ে করা বউ নাকি পার্লার থেকে আনা মেয়ে বুঝতে পারতেছি না। এই আমি পার্লারে যাই নাই, ঘরে সাচ্ছি। আসলে জান্নাত দেখতে অনেক সুন্দরী, ওকে রাগানোর জন্য এটা বললাম। আমি জান্নাতকে খাটে বসালাম, তারপর বললাম, আচ্ছা এখন কি করব? আমি জানি না। লজ্জা মাখা মুখে কথাটা বলল। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ি। এটা বলতে দেরি জান্নাত আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ওই ছাগল, বাসর ঘরে মানুষ কি ঘুমায়? তাহলে কি করে? আমি তো জানি না। ওরে আমার সোনাটা, বুঝছি কি করে। এটা বলে জান্নাত আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জান্নাত আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট দুটো মিশিয়ে দিল। আমিও বাধা দিলাম না, মজা নিতে লাগলাম ওর ঠোঁটের। তারপর দুইজনে হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। ওইগুলো ইতিহাস, থাক, বলা যাবে না। আর যদি আপনারা জানতে চান তাহলে বিয়ে করে নেন, তাহলে জানবেন। 3 বছর পর আমি অফিস করে বাসায় আসলাম। তখনই তাসফিয়া বলল, পাপা পাপা আমার চকলেট তুই। এই তো আম্মু তোমার চকলেট, এই নাও। তখন জান্নাত বলল, আরো বেশি করে চকলেট খাওয়াও, যাতে করে আমার মেয়েটার দাঁত নষ্ট হয়। আরে ও এখনো ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। এটা বললে আমি রুমে গেলাম ফ্রেশ হতে। ও তাসফিয়ার কথা তো বলা হয়নি আপনাদের। চলুন ফ্রেশ হওয়ার ফাঁকে ওর পরিচয় দিয়ে দেই। তাসফিয়া হচ্ছে আমার মেয়ে, একটু একটু কথা বলতে জানে, দেখতে একদম ওর মার মতো হয়েছে। আর আমি বাবার কোম্পানি সামলাই এখন। বাবা আর কোম্পানিতে যাই নাই, এখন সব দায়িত্ব আমাকে দিয়ে দিছে। আমি ফ্রেশ হয়ে বাহির হলাম, শুনতে পেলাম জান্নাত ডাকতেছে খাবার খেতে। তাই খাবার খেতে গেলাম। খাবার খেয়ে আমি আর আমার মেয়েকে রুমে নিয়ে আসি। জান্নাতও আসবে। সব কাজ শেষ করে আমি আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছি, তখন দেখলাম জান্নাত আসলো। এসে বলল, বাপ বেটি মিলে কি কথা বলতেছে? আমার মেয়ে বলতেছে ওর নাকি একটা ভাই লাগবে। এই তোমার কি লজ্জা শরম নেই? মেয়ের সামনে এগুলো বলতেছো? ও কি বুঝতেছে? আচ্ছা বাদ দাও, কাছে আসো। কতদিন ভালোভাবে কাছে পাই নাই। এই ফাজিল, মেয়ে আছে দেখতে পাচ্ছ না? ও ঘুমাক তারপর। কি আর করবো বলেন। তাসফিয়াকে ঘুম পাড়ালাম আর জান্নাতকে আমার কাছে আনলাম আর বললাম, ওই কতদিন ভালোভাবে আদর খাই নাই, আজকে সব মিটিয়ে নিব। তারপর চলে গেলাম তাসফিয়ার জন্য একটা ভাই আনার জন্য। আবারও হারিয়ে গেলাম নতুনভাবে ভালোবাসার সাগরে।